এক্সপেরিমেন্ট করে দিই ব্যাপারে আমি ওখানে দেখিনি একবার তো করে আমি বলছি কথা বলতে দেখি আছে তো তার ডক্টর নিয়ে আসিস তুমি আজকে আমি কেমন ট্রাই করে চলো আমার সামনে নিচে কাটা হবে মানে দিনের মধ্যে লাগে আর পাশে তো সময় চা সংসার ছেড়ে দাও তো আমি বসে বসে বুঝে বলো না আজকে 5:30 আসবে তো একটু পরে আসবে কোনো কথা না রুমে চলে ভয় করে আশ আজই তো স্টার্ট করব বিজ্ঞান হেলথ হইতে আমরা কেমন বিজ্ঞান চলো সো আমরা পড়ছিলাম তড়িৎ ঋণাত্মকতা ডাইপোল পোলারিটি এরপর কি পোলার যৌগ তো চলো আমরা একটু হালকা করে ডিভিশন দিয়ে নেই সো আমরা তড়িৎ ঋণাত্মকতার এই যে পলিং স্কেল এটা গত ক্লাসে দেখছিলাম পলিং স্কেলে তোমাদের মানগুলো মুখস্থ হয়েছে কিনা কার্বন কত কার্বন 2.5 এগুলো তো অবশ্যই মনে রাখতে হবে নাইট্রোজেন হচ্ছে 3.5 করে বাড়বে বাম দিক থেকে ডান দিকে অক্সিজেন 3.5 ক্লোরিন 4 ক্লোরিন 3 হাইড্রোজেন হচ্ছে 2.1 ফসফরাস 2.1 সালফার হচ্ছে যে 2.4 ওকে এরপর আমরা দেখলাম কি যে দুইটা মৌল যখন সমযোজী বন্ধনে যুক্ত থাকে অবশ্যই দুইটা ভিন্ন মৌলের পরমাণু হওয়া লাগবে এরা এ আর বি সেম মৌলের পরমাণু হইলে আবার হবে না তাহলে দুইটা ভিন্ন মৌলের পরমাণু হইলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের কারণে একটি পরমাণুর মাথায় পজিটিভ চার্জ আসবে তাকে আমরা কি বলি পজিটিভ পোল বা পজিটিভ মেরু আর আরেকটা পরমাণুর মাথায় নেগেটিভ চার্জ আসে যেটাকে বলি নেগেটিভ পোল বা নেগেটিভ মেরু তাহলে কয়টা পোল দুইটা পোল এজন্য এটাকে পুরা এবি অণুটাকে একত্রে কি বলে একটা ডাইপোল আর ডাইপোল সৃষ্টির ধর্মকে কি বলে পোলারিটি বলে আর যেসব সমযোজী যৌগে পোলারিটি বিদ্যমান তাদের পোলার যৌগ বলে সেগুলো আমরা পারি আর তাহলে পোলারিটি দিয়ে মূলত কি বোঝানো হয় বলো পোলারিটি দিয়ে মূলত কি বোঝানো হয় সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য কারণ এবি তো একটা সমযোজী যৌগ ছিল এখানে তো প্লাস মাইনাস আসার কথা না কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির কারণে কিন্তু প্লাস মাইনাস আসতেছে তাহলে এই যে ধর্মটা এটাই তো কি পোলারিটি তাহলে পোলারিটি দিয়ে বোঝায় সমযোজী যৌগের কি বৈশিষ্ট্য আয়নিক বৈশিষ্ট্য আর কোন একটা যৌগে কতটুকু আয়নিক ক্যারেক্টার আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি হেনরি স্মিথ ফর্মুলা দিয়ে ওকে আমাদের যে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার 16 ইনটু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য প্লাস 3.5 ইনটু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের বর্গ ওকে এটা দিয়ে বের করে ফেলা যাবে সেগুলো আমরা গত ক্লাসে পড়ছি আজকে আমাদের মেইন পয়েন্ট আজকে হচ্ছে এই চারটা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ এই চারটা পয়েন্ট থেকে তোমাদের এমসিকিউ আসবে সিকিউ আসবে দুই জায়গাতেই প্রশ্ন আসবে আচ্ছা এখন ধরো তোমাকে র্যান্ডমলি কোনো একটা যৌগ দিয়ে যদি বলে যে এই যৌগটা পোলার হবে নাকি অপোলার হবে সেটা তুমি হচ্ছে যে বের করো এইটা তো আসলে বলা একটু মুশকিল কোনো যৌগ দেখি এটা পোলার হবে নাকি অপোলার হবে তো এটা আমরা বের করতে পারি ওই যৌগে যেই পরমাণুগুলো আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখে যেমন দুটি পরমাণুর মধ্যকার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি শূন্য হয় তাহলে অণুটি হবে বিশুদ্ধ সমযোজী বিশুদ্ধ সমযোজী ওকে এক্সাম্পল একটা উদাহরণ দেখি আমরা যেমন H2 Cl2 O2 N2 ওকে
কেন এরা বিশুদ্ধ সমযোজী, কেন তুমি নিজেই মানে লজিক্যালি চিন্তা করো। ধরো তুমি হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন চিন্তা করছো, এই হাইড্রোজেনের তড়িৎ কত 2.1, এটার কত 2.1, তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণুর কি তড়িৎ পার্থক্য তো শূন্য। তার মানে কেউই কারো ইলেকট্রন নিজের দিকে কেড়ে নিবে না, কেউই ইলেকট্রন টানাটানি করবে না এখানে, ইলেকট্রনগুলো ঠিক মাঝ বরাবর অবস্থান করবে। এই জন্য এই হাইড্রোজেনেও কোনো প্রকার চার্জ সৃষ্টি হবে না, এই হাইড্রোজেনেও কোনো প্রকার চার্জ সৃষ্টি হবে না। আর চার্জ যদি সৃষ্টি না হয় তার মানে কোনোটা তো পোলার হওয়ার কোনো সুযোগ এখানে নাই। ওকে, তাহলে H2 হবে একটা বিশুদ্ধ সমযোজী অণু, বাকিগুলো সেম Cl2 O2 N2 একই ক্যাটাগরিতে পড়বে। এবার আমাদের পয়েন্ট নাম্বার 2, এখানে বলা হচ্ছে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে কম হয় তাহলে যৌগটি হবে অপোলার সমযোজী। অপোলার সমযোজী এক্সাম্পল, যেমন আমরা যদি মিথেনের কথা চিন্তা করি, মিথেন মিথেন দেখো, মিথেনে কার্বন হাইড্রোজেন বন্ড তুমি যদি চিন্তা করো তাহলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের কত 2.1, তাহলে বলো তো ডেল্টা এন কত 0.4 না? ডেল্টা এন কত 0.4, তার মানে মিথেন হচ্ছে একটা অপোলার সমযোজী যৌগ। ওকে, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। আচ্ছা, এরপরে 3 নাম্বার রুলটা দেখো, যদি ডেল্টা এন 0.5 থেকে 1.7 এর মধ্যে হয় তাহলে যৌগটি হবে পোলার সমযোজী। এক্সাম্পল, যেমন ধরো ওয়াটার, ওয়াটার HCl, এই যদি আমি দেখি, যেমন পানিতে অক্সিজেন হাইড্রোজেন বন্ড দেখো, হাইড্রোজেন 2.1, অক্সিজেন কত কত অক্সিজেন ভুলে গেলে হবে 3.5, তাহলে ডেল্টা এন কত, ডেল্টা এন হচ্ছে কত 1.4, তাহলে পানি হচ্ছে কি একটা পোলার সমযোজী যৌগ, যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্যটা সেটা হচ্ছে 0.5 আর 1.7 এর মাঝামাঝি আছে। তুমি যদি HCl দেখো, HCl H হচ্ছে 2.1, Cl হচ্ছে 3, ডেল্টা এন কত, ডেল্টা এন কত 3 থেকে 2.1 মাইনাস করো, কত হয় 0.9। ঠিক আছে, তাহলে 0.9 ও কিন্তু 0.5 আর 1.7 এর মাঝামাঝি আছে, তাহলে HCl একটা পোলার সমযোজী যৌগ। এবার আসো 4 নম্বর পয়েন্ট, যদি ডেল্টা এন 1.7 এর চেয়ে বেশি হয় তাহলে যৌগটি প্রায় আয়নিক প্রকৃতির হয়। এক্সাম্পল কি HF, যদি HF দেখো, হাইড্রোজেন 2.1, ফ্লোরিন হচ্ছে 4.0, ডেল্টা এন কত 1.9, হিউজ গ্যাপ। ঠিক আছে, অনেক বিশাল বড় একটা গ্যাপ। তাহলে HF যে যৌগটা আছে এটা সমযোজী যৌগ, এটা কিন্তু 100% শিওর, বাট এটার মধ্যে আয়নিক চরিত্র অনেক অনেক বেশি, বুঝতে পারছো? এটা প্রায় আয়নিক যৌগের মতো বিহেভিয়ার শো করতে পারবে, যেহেতু এটার মধ্যে পোলারিটি অনেক বেশি। ওকে, আচ্ছা,
তাহলে এই চারটা পয়েন্ট তুমি মাথায় রাখবা, এগুলো থেকে তোমার এমসিকিউ আসবেই, 100% গ্যারান্টি, বুঝতে পারছো? আসবেই। আচ্ছা, এখন চলো এই যে চারটা রুল আমরা শিখলাম না, এই চারটা রুলের মধ্যে প্রচুর ঘাটতি আছে, প্রচুর লিমিটেশনস আছে। মানে এই চারটা রুল দিয়ে আসলে সব সময় পোলারিটি বের করা যাবে না। কিছু কিছু যোগের ক্ষেত্রে ঠিক আছে, এই রুলগুলো প্রপারলি খাটবে, কিন্তু এমন অনেক কম্পাউন্ড আছে যেগুলোর ক্ষেত্রে এই রুল দিয়ে তুমি প্রপারলি যোগটা পোলার নাকি অপোলার সেটা বের করতে পারবা না। তাহলে আমাদের আরেকটু অ্যাডভান্স একটা লেভেলের একটা কনসেপ্ট আমাদের এখন লাগবে প্রপারলি যদি আমরা পোলারিটি বের করতে চাই। তো প্রথমে আমি তোমাকে ওই অ্যাডভান্স লেভেল কনসেপ্টে ইনডেপথ পড়াবো, তারপর আমি তোমাকে ট্রিক শিখাই দিব কিভাবে তুমি কোনো একটা যৌগ দেখি বলে দিতে পারবা এটা পোলার হবে নাকি অপোলার। মানে ট্রিক্স হচ্ছে পরে, আগে বেসিক শিখবো, ট্রিকের হিসাব পরে আসবে, ঠিক আছে? বেসিক না শিখে ট্রিক শিখলে ঝামেলা পড়ে যাবে অনেক সময়। সেই কনসেপ্টটা কি বলো, এই যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এই যে কনসেপ্টটা এইটা তোমার মেইনলি কাজে লাগবে ভর্তি পরীক্ষায়। এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, এই যে কয়েকদিন আগে পরীক্ষা হলো না, কেমিস্ট্রির যে ফার্স্ট কোশ্চেনটা ছিল এই ডাইপোল মোমেন্ট থেকে ছিল। ওকে, তো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে বুয়েট আছে, কুয়েট, বুটেক্স, এমআইএসটি, ঢাকা ইউনিভার্সিটি, এগুলোতে এই টপিক থেকে কোশ্চেন আসবে, বুঝতে পারছো? ভাইটাল কনসেপ্ট। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই টপিক পড়ে না, টোটালি স্কিপ করে চলে যায়। তো ডাইপোল মোমেন্ট, সো এটা তুমি কেমিস্ট্রিতেও পাবা, তুমি ফিজিক্সেও পাবা। ফিজিক্সে কোথায় পাবা? ফিজিক্সে পাবা তুমি স্থির তড়িৎ পাবা, তখন পাবা ওখানে, এটা সেকেন্ড পেপারে যদিও। চলো ডাইপোল মোমেন্ট জিনিসটা কি আমরা একটু বুঝি, খুবই ইজি কনসেপ্ট। ধরো এবি একটা সমযোজী অণু, এবি একটা সমযোজী অণু, আমরা ধরে নিই আর কি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি, নেগেটিভিটি বি ইজ গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। ধরে নিলাম আর কি যে ভাইয়া বি এর তড়িৎ ঋণাত্মকতার মান এর তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা বেশি। তাহলে বলো কি ঘটবে, কার মাথায় নেগেটিভ চার্জ আসবে? বি এর মাথায় নেগেটিভ চার্জ আসবে, এর মাথায় পজিটিভ চার্জ। এখন বি এর মাথায় যতটুকু নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে এর মাথায় ঠিক ততটুকু পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, মানে পজিটিভ নেগেটিভ সেম হওয়া লাগবে। কেন? কারণ যৌগটা তো সামগ্রিকভাবে নিউট্রাল, নিরপেক্ষ যৌগ, তাহলে যতটুকু পজিটিভ ততটুকু নেগেটিভ, তাহলে চার্জের যে পরিমাণ সেটা কি থাকবে? সমান, যতটুকু পজিটিভ ততটুকু নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, তাহলে চার্জের পরিমাণ আমরা এখান থেকে জানতে পারবো। এরপরে দেখো এখানে এ আর বি যেটা যে বন্ধনটা আছে, এই বন্ধনের একটা লেংথ আছে না, বন্ধনের একটা দৈর্ঘ্য আছে না, একটা বন্ধন দৈর্ঘ্য আছে না, দুইটা পরমাণু তো একদম গায়ে গায়ে টাচ করে নাই, তাদের মাঝে বন্ধন আছে এবং তাদের নিউক্লিয়াসের মাঝে একটা ডিসটেন্স আছে কি নাই বলো? একটা ডিসটেন্স তো আছে। বা আরো সহজে চিন্তা করা যায় যে এই পজিটিভ এবং এই নেগেটিভের মাঝে একটা ডিসটেন্স আছে না, একটা দূরত্ব আছে, তাহলে চার্জ আছে, আবার দুইটা চার্জের মাঝখানে কি আছে? একটা ডিসটেন্স আছে। তাহলে এই যে ডাইপোল মোমেন্ট এটা কিভাবে বের করে? এটা বের করে কিভাবে দেখো, এটা বের করেছে এভাবে, ডাইপোল মোমেন্ট মোমেন্ট। আচ্ছা মোমেন্ট শব্দটা তুমি জানি না, তুমি ফিজিক্সে নিউটনীয় বলবিদ্যা পড়ছো কিনা? পড়ছো? এখানে একটা ইয়া পড়ছো, কৌণিক গতি পড়ছো, এখানে একটা কনসেপ্ট টর্ক পড়ছো, টর্ক। টর্ক তুমি কেমনে বের করতে? আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, এটা ছিল টর্ক, টর্ক ভেক্টর, তো ভেক্টর আছে। দেখো এখানে আর ছিল না, মানে তুমি ফোর্স কে আর দিয়ে গুণ করতে, ফোর্স কে আর দিয়ে গুণ করতে। এটাকে বলে বলের মোমেন্ট। কি বলে এটাকে? বলের মোমেন্ট। মোমেন্ট মানে হলো যে কোনো জিনিসকে যদি দূরত্ব দিয়ে গুণ করে তখন মোমেন্ট পাওয়া যায়। তাহলে বলের মোমেন্ট মানে কি? বল ইনটু দূরত্ব, বল ইনটু দূরত্ব, এটাকে বলে বলের মোমেন্ট।
বলের মোমেন্ট। বাট এখানে আমরা বলবো ডাইপোল মোমেন্ট, তার মানে এখানেও দূরত্বের ব্যাপার স্যাপার আছে। মোমেন্ট মানে ওখানে ডিস্টেন্সের একটা হিসাব নিকাশ থাকবে। ডাইপোল মোমেন্টকে আমরা প্রকাশ করব মিউ দিয়ে। কি দিয়ে প্রকাশ করব? মিউ দিয়ে প্রকাশ করব। কিভাবে বের করে এটা? খুবই সহজ। এটা বের করে চার্জ ইনটু ডিস্টেন্স। কিভাবে বের করে এটা? চার্জ ইনটু ডিস্টেন্স, অর্থাৎ এ আর বি এর মাথায়, যতটুকু চার্জ ক্রিয়েট হবে, এখানে চার্জের চিহ্ন নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট চার্জের ম্যাগনিটিউড বা চার্জের পরিমাণটা নিয়ে কাজ করব। তাহলে চার্জ ইনটু, বলো কি, চার্জ ইনটু ডিস্টেন্স। তাহলে চার্জকে ডিস্টেন্স দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? ডাইপোল মোমেন্ট। সেটাকে আমরা এভাবে লিখতে পারি, চার্জকে লিখি ছোট হাতের ই দিয়ে, আর ডিস্টেন্সকে লিখি আমরা ছোট হাতের ডি দিয়ে। সো দিস ইজ আওয়ার ডাইপোল মোমেন্ট, মিউ ইনটু ই। এবার আসো এটা একক। ডাইপোল মোমেন্টের একক হচ্ছে ডি বাই। ডি ই বি ওয়াই ই, ডি বাই। এটা হচ্ছে বিজ্ঞানী পিটার ডিভাইয়ের নাম অনুসারে উনি জিনিসটা আবিষ্কার করেছেন। তোমরা একটা ছবি দেখছো কেমন এটা, যেখানে অনেকগুলা সায়েন্টিস্ট একটা পিকচারে বসা থাকে। তোমরা ছবিটা কে কে দেখছো? রয়্যাল সোসাইটি, এটা অনেক আগে তোলা। ওই ছবিতে এই ব্যক্তি আছেন, কথাটা বুঝতে পারছো? ওই যে আইনস্টাইন থাকে, টেসলা, আদার্স, তারপরে বিজ্ঞানী নিলস বোর, তারপরে তোমার ইয়া থাকে ওখানে, হাইজেনবার্গ আছে, তারপরে হচ্ছে সব ফেমাস সায়েন্টিস্ট ওই সময়ের সবাই ওই ছবিতে আছে। তার মধ্যে একজন হচ্ছে পিটার ডিভাই, ঠিক আছে? পিটার ডিভাই। এবং মজার ব্যাপার হচ্ছে উনি এই ডাইপোল মোমেন্ট আবিষ্কার করার জন্য নোবেল পাইছে। কথাটা বুঝো, নোবেল পাইছে জিনিসটা আবিষ্কার করার জন্য। কতটা ভাইটাল একটা আবিষ্কার আমাদের কেমিস্ট্রি। তো তাহলে এটার একক হচ্ছে ডি বাই, পিটার ডিভাই এর নামানুসারে। আর এটাকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল ডি দিয়ে। কিভাবে লিখবো সংক্ষেপে? ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। আচ্ছা, এবার এখানে যে তোমার ই আছে, ই হচ্ছে কি বলতো? চার্জ। তো চার্জের সাধারণ একক কি? কুলম্ব। কিন্তু ডাইপোল মোমেন্ট পড়ার সময় আমরা চার্জের একক আর কুলম্ব ব্যবহার করব না, চার্জের একক আমরা ব্যবহার করব ইএসইউ। এটা হচ্ছে চার্জের আরেকটা একক, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে চার্জের একক। সিজিএস পদ্ধতিতে চার্জের একক হচ্ছে ইএসইউ। ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কি এটা? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা সিজিএস। আর বলো তো সিজিএস এর ডিসটেন্সের একক কি? সেন্টিমিটার। সিজিএস এর ডিসটেন্সের একক কি? সেন্টিমিটার। তাহলে আমরা চার্জগুলোকে ইএসইউ তে মেজার করব, ডিসটেন্সগুলোকে আমরা সেন্টিমিটারে মেজার করব। ওকে, এই ইএসইউ সেন্টিমিটার একত্রিত হয়ে ডি বাই আসবে। এবং আমাদের একটা রিলেশন আছে, এটা ভাই আমাদের মনে রাখতে হবে। 1d মানে 1 ডি বাই সমান হচ্ছে 10 পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার। এই রিলেশনটা ভাই তুমি মাথার মধ্যে রাখবা। 1 divisible to 10 power minus 18 ESU centimeter. Okay,
তাহলে চার্জকে ডিসটেন্স দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়, ডাইপোল মোমেন্ট পাওয়া যায়। ডাইপোল মোমেন্টের একক কি, ডি বাই, মানে ক্যাপিটাল ডি। 1 ডি বাই ইকুয়াল টু কত, 10 পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের মান বের করলাম আমরা। কি বের করলাম, ডাইপোল মোমেন্টের মান বের করলাম। কিন্তু ডাইপোল মোমেন্ট কিন্তু একটা ভেক্টর রাশি। কি রাশি, ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির কয়টা জিনিস থাকে, দুইটা জিনিস থাকে। বলো সৃষ্টি, একটা ভেক্টর রাশি কয়ভাবে চেঞ্জ হতে পারে, জানি না কি বলছো, ভেক্টর বলছো? হ্যাঁ, তাহলে এটা তো বলা পারা উচিত। বলো রিশাদুল ইসলাম, রাশেদ বলো, যে ভেক্টর রাশি কয়ভাবে পরিবর্তন হতে পারে, দুইভাবে। বলো বেসবা, একটা ভেক্টর রাশি কয়ভাবে চেঞ্জ হতে পারে? হ্যাঁ, মান আর দিক দুইটা আছে, তাহলে কয়ভাবে চেঞ্জ হবে? না, হয় নাই। ভেক্টর রাশি 3 ভাবে চেঞ্জ হতে পারে। মান দিক মান হতে পারে, শুধু মান চেঞ্জ হবে, অথবা শুধু দিক চেঞ্জ হবে, অথবা মান এবং দিক দুইটাই চেঞ্জ হবে। বেসিক জিনিস। আমাকে একটা উদাহরণ দাও যেখানে ভেক্টর রাশির মান চেঞ্জ হয় না কিন্তু শুধু দিক চেঞ্জ হয়, উদাহরণ দিতে পারবা? খুব পরিচিত অনেক উদাহরণ আছে, দিক চেঞ্জ হয়। ঘূর্ণন গতি, যেমন যে পৃথিবী ঘুরছে আমাদের সূর্যের চারপাশে, তো পৃথিবী কিন্তু তার বেগ চেঞ্জ করতেছে না। দেখো, পৃথিবী যদি এই মুহূর্তে সে যেই বেগে ঘুরছে তার কক্ষপথে যদি সামান্য একটু বেশি বেগে ঘুরে, আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না। অথবা যদি পৃথিবী তার রোটেশন একটু কমায় দেয়, একটু স্পিড একটু কমায় দেয়, তাতেও আমরা বাঁচবো না। আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবীতে সেট করছে জায়গা মতো, কথাটা বুঝতে পারছো? এই বর্তমান পৃথিবীর যে কোয়ান্টিটি গুলো আছে, মানে তার বেগ টেক যাই বলো, একটু চেঞ্জ হলেই এই পৃথিবীতে সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে। ওকে, যাই হোক, তাহলে যেটা বললাম যে ভাই ডাইপোল মোমেন্ট হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির ভাইয়া কি বের করলাম, শুধু মানটা না বের করছি আমি ডাইপোল মোমেন্টের, চার্জ ইনটু ডিসটেন্স। এখন ডাইপোল মোমেন্টের ডিরেকশন ডিফাইন করতে হবে, দিক কি হবে। ইন কেমিস্ট্রি ফিজিক্স এর উল্টা, ইন কেমিস্ট্রি ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জ। এই ভেক্টর রাশি কেমনে দেয়, এরকম একটা দাগ দিয়া মাথার উপরে কি এরকম একটা অ্যারো ছিল, এটা কি রাশি, ভেক্টর রাশি। তবে এটা কিন্তু কোনো মানে যেন তেন ভেক্টর রাশি, একটা স্পেশাল ভেক্টর রাশি। এজন্য এখানে এরকম একটা ভার্টিক্যাল দাগ দিতে হবে, বুঝছো? এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ডিরেকশন। অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ ইন কেমিস্ট্রি। ফিজিক্সে আবার উল্টা, ফিজিক্সে আবার নেগেটিভ টু পজিটিভ। ঠিক আছে, ওকে। তাহলে কেমিস্ট্রিতে পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জের দিকে হবে কি, এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন। তাহলে ডাইপোল মোমেন্ট কিভাবে বের করে বলো, চার্জের মানকে ডিসটেন্স দিয়ে গুণ করে ডাইপোল মোমেন্ট পাওয়া যায়। হচ্ছে ডাইপোল মোমেন্টে কি পাওয়া যায়, মান পাওয়া যায়। কি পাওয়া যায়, অনলি ম্যাগনিটিউড পাওয়া যায়, মান পাওয়া যায়। বাট ডিরেকশন কি হবে, পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জ। বুঝছেন এটুকু? ওকে, আচ্ছা, তার মানে বুঝতে পারতেছো যে ভাই এখানে যেহেতু এটা ভেক্টর রাশি, তার মানে ভেক্টর অধ্যায়, তুমি ফিজিক্সের ভেক্টর অধ্যায়ে যা যা তুমি শিখছো ওই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। ওকে, তো কিভাবে অ্যাপ্লাই হবে তোমাকে দেখো। লেটস সে আমি একটা মলিকুল চিন্তা করি এরকম, ওকে। ধরো এ এর চারপাশে দুইটা বি আছে, ধরো এতে একটা লোন পেয়ার আছে, লেটস চিন্তা করি লোন পেয়ার নিয়ে আমাদের আপাতত চিন্তা করতে হবে। আচ্ছা, এখন মনে করো এ থেকে বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, মনে করো। তাহলে এই বাম পাশে যে বন্ধনটা আছে এটার জন্য বি তে কোন ধরনের চার্জ আসবে, নেগেটিভ চার্জ আসবে। এ তে কি আসবে বলো, পজিটিভ চার্জ। আবার ডান পাশের যে বন্ধনটা আছে এটার জন্য এতে কি আসবে, পজিটিভ চার্জ, বিতে কি আসবে, নেগেটিভ চার্জ। এটা তো শিওর, ঠিক আছে।
তাহলে বলো তো ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি হবে? পজিটিভ টু নেগেটিভ। ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি হবে? পজিটিভ টু নেগেটিভ। এই ডিরেকশন। আবার এই বন্ধনে যে ডাইপোল মোমেন্ট আছে তার ডিরেকশন কি হবে? পজিটিভ টু নেগেটিভ। এবার লক্ষ্য করো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো। মনে করো এই বাম পাশে যে ডাইপোল মোমেন্টটা আছে এটাকে আমরা নাম দিলাম μ1। কি নাম দিলাম? μ1। ডান পাশে যে ডাইপোল মোমেন্ট আছে এটার নাম দিলাম কি? μ2। আর প্রশ্নে লোন পেয়ার কি করব? মুক্ত জোড় কি করব? মনে রাখবা মুক্ত জোড় অলওয়েজ এ থেকে দূরে যাবে, অলওয়েজ এ থেকে দূরে যাবে। মুক্ত জোড়ের ডিরেকশন অলওয়েজ away from a হবে। অলওয়েজ কি? লোন পেয়ার থাকলে এটা অলওয়েজ away from a হবে। এবার দেখো এই μ1 এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই μ2 এটাও কি ভেক্টর? ভেক্টর। দুইটা ভেক্টর আছে এখানে না, তিনটা ভেক্টর আছে। লোন পেয়ারটা কি করবে? লোন পেয়ারটা কোন দিকে? অলওয়েজ অ্যাওয়ে ফ্রম এ, উপরের দিকে থাকবে। এবার দেখো তো এই দুইটা ভেক্টরের মাঝে একটা অ্যাঙ্গেল আছে কিনা, বলো আছে কিনা? অ্যাঙ্গেল আছে কিনা? অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? এগুলোকে বলে বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ, ঠিক আছে না? পরমাণুর ভিতরে যে বন্ধন থাকে এগুলোর মাঝখানেও কোণ আছে, বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ। কোণ তো কোণই, ঠিক আছে? তাহলে বলো μ1 একটা ভেক্টর, μ2 একটা ভেক্টর, তাইলে বলো তো এই দুইটা ভেক্টরের লব্ধি কই যাবে? কই যাবে লব্ধি? মাঝামাঝি কোথাও যাবে, মাঝামাঝি কোথাও যাবে না? মাঝামাঝি কোথাও যাবে। তাহলে এটাকে আমরা কি নাম দিতে পারি? μr, মানে কি? লব্ধি ডাইপোল মোমেন্ট, ঠিক আছে কি না? লব্ধি ডাইপোল মোমেন্ট। মানে এখানে তোমাকে অ্যাকচুয়ালি একটা যৌগ পোলার হবে নাকি অপোলার হবে এটা কে ডিসাইড করবে? লব্ধি ডাইপোল মোমেন্ট উইল ডিসাইড। লব্ধি ডাইপোল মোমেন্ট যদি 0 হয় তাহলে ওটা অপোলার হবে, ঠিক আছে? যদি লব্ধি ডাইপোল মোমেন্ট 0 না হয় তাহলে ওই যৌগটা পোলার হবে। বুঝছি কিনা কথা? তাহলে μr ক্যালকুলেট করা তোমাকে এখন শিখতে হবে। তাহলে এখন তুমি ভেক্টরের লব্ধি কেমনে বের করে শিখছো, ওই সেম রুল এখানে অ্যাপ্লাই হবে, কোনো সমস্যা নেই। μr কি হবে? রুট ওভার μ1 স্কয়ার প্লাস μ2 স্কয়ার প্লাস 2 μ1 μ2 cos this is the resultant. Okay, এই ফর্মুলা এখানে ইউজ হবে। দেখো ভেক্টর কত গুরুত্বপূর্ণ জিনিস, ভেক্টর ছাড়া জীবন অচল, ঠিক আছে? কি পড়বে তুমি? ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি পড়বে, যা পড়বে সব জায়গায় ভেক্টর আছে। তাহলে এটা হবে লব্ধি ডাইপোল। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি তোমাকে, এই দুইটা ভেক্টরের লব্ধি কাজ করবে কোথায়? নিচের দিকে। আবার লোন পেয়ারের জন্য কিন্তু একটা ভেক্টর কোন দিকে আছে? উপরের দিকে আছে। তাহলে ওভারঅল দেখা যায় যে নিচেরটা বড় উপরেরটা ছোট। এজন্য সামগ্রিক লব্ধি কোথায় কাজ করবে? নিচের দিকেই কাজ করবে, বুঝছো? সামগ্রিক লব্ধি নিচের দিকেই কাজ করবে। এজন্য আমরা μr কে নিচের দিকে দেখাইছি। ওকে, আচ্ছা। তাহলে এইভাবে তুমি μr বের করে ফেলতে হবে। এখন প্রশ্ন হবে এগুলা কি দিয়ে কিভাবে অঙ্ক করতে হবে? না, তোমাকে কোনো অঙ্ক করতে হবে না, কোনো ম্যাথ আসবে না। অর্থাৎ তোমাকে একটা যোগের স্ট্রাকচার দেখে বুঝতে হবে যে ওই যোগটার ভিতরে লব্ধি ডাইপোল মোমেন্ট থাকবে কি থাকবে না। এইটাই তোমাকে বুঝতে হবে স্ট্রাকচার দেখে। মানে এই ভেক্টরগুলোকে অ্যানালাইসিস করে তোমার এটা বোঝার চেষ্টা করতে হবে যে μr থাকবে কি থাকবে না। ওকে, আচ্ছা। তাহলে বুঝছি ভাই, এটা বুঝছি। আচ্ছা আমাকে কিছু বলো তো, এখানে এই μ1 আর μ2 কি সেম হবে না? μ1 আর μ2 কি সেম হবে না?
কেন সেম হবে? কারণ দেখো দুইটাই তো এ আর বি, এটাও এ আর বি, এটাও এ আর বি। তাহলে এইখানে তোমার এতে যতটুকু পজিটিভ চার্জ, বিতে ঠিক ততটুকু নেগেটিভ চার্জ। আবার এ আর বি এর মাঝখানে যে ডিসটেন্স, এটাও তো কি থাকবে? সেমই থাকবে। এই জন্য মিউ ওয়ান আর মিউ টু হচ্ছে যে অলওয়েজ সেমই থাকবে এক্ষেত্রে। বাট তারপরে আমরা জিনিসটাকে মানে জাস্ট বোঝানোর জন্য আলাদাভাবে লিখছি মিউ ওয়ান মিউ টু। ওকে, এগুলো ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটুকু ভাই বুঝছি। আবার ধরো বি এর বদলে যদি অন্য কোনো মৌল থাকতো, ধরো বি এর জায়গায় এখানে সি আছে, তখন কিন্তু আবার এই ডাইপোল মোমেন্টের মানটা কি হইতো? ভিন্ন হইতো। কারণ যদি আমি পরমাণু চেঞ্জ করে দিই তাহলে তোমার প্লাস মাইনাস গুলোও চেঞ্জ হয়ে যাবে, ডিসটেন্সও চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো বিষয়টা? তখন আবার মিউটোর মান চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এতটুকু বুঝছি আমরা। এখন চলো আমরা যেটা করব, আমরা এখন অনেকগুলো এক্সাম্পল দেখবো। এই এক্সাম্পলগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে এই যৌগগুলোতে লব্ধি ডাইপোল মোমেন্ট থাকবে কি থাকবে না। চলো প্রথমে আমরা এগুলো একটু দেখি কি কি। দেখো H2, O2, N2, Cl2, F2। দেখো এদের সবার ক্ষেত্রে মিউ হচ্ছে 0। প্রশ্ন হচ্ছে ভাই কেন 0? কারণ তুমি দেখো, তুমি যদি দুইটা হাইড্রোজেন পরমাণু কনসিডার করো, তাহলে বলো তো এই দুইটা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানে কি কোনো পার্থক্য আছে? এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, এই হাইড্রোজেনের হচ্ছে 2.1। তার মানে এদের তড়িৎ ঋণাত্মকতায় কোনো পার্থক্যই নাই। যেহেতু কোনো পার্থক্য নাই, তাহলে এই হাইড্রোজেনের মাথায় চার্জের পরিমাণ কত হবে? জিরো চার্জ। এই হাইড্রোজেনের মাথায় চার্জ কত? জিরো চার্জ। একটু আগে আমরা দেখলাম মিউ কিভাবে বের করে, চার্জ ইনটু ডিসটেন্স, চার্জ ইনটু ডিসটেন্স। তাহলে চার্জের পরিমাণ যদি জিরো হয় তাহলে মিউ কত হবে? জিরো হবে। তাহলে এদের সবার মিউ কত? জিরো। আচ্ছা, এবার এই পাঁচটা জিরো হয়ে গেল। এরপর একটা আসো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড একটু দেখো, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড বলো। কার্বন থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই বেশি, তাহলে কার্বনে আসবে কি চার্জ? পজিটিভ চার্জ। অক্সিজেনে আসবে নেগেটিভ চার্জ। এই বন্ধনের জন্য সেম, কার্বনে পজিটিভ, অক্সিজেনে কি নেগেটিভ। তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি বলছিলাম? পজিটিভ টু নেগেটিভ। তাহলে এই বন্ধনের জন্য ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি হবে? এই যে পজিটিভ টু নেগেটিভ। এই বাম পাশের বন্ধনের জন্য কি হবে? পজিটিভ টু নেগেটিভ। দেখো তো দুইটা সমমানের ভেক্টর, পরস্পর 180 ডিগ্রি কোণে আছে। লব্ধি কত? কত? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণে 180 ডিগ্রি হলে লব্ধি ভেক্টর জিরো। ঠিক আছে, এটা বলতে এতক্ষণ লাগতেছে কেন ভাই? তাহলে এটারও মিউ আর কত? কার্বন ডাই অক্সাইড হচ্ছে অপোলার। কার্বন ডাই অক্সাইড কি অপোলার, কারণ এটা লব্ধি ডাইপোল মোমেন্ট 0। যদিও বা দেখো, এখানে ডান পাশের বন্ধনে কিন্তু পোলারিটি আছে। তুমি যদি ডান পাশের বন্ধনটাকে আলাদাভাবে চিন্তা করো, ওই বন্ধনে কিন্তু প্লাস মাইনাস আছে, মানে ওই বন্ধনে পোলারিটি আছে। কিন্তু তুমি যদি পুরো যৌগটাকে সামগ্রিকভাবে চিন্তা করো তাহলে তার ডাইপোল মোমেন্ট 0। তাহলে কার্বন ডাই অক্সাইড একটা অপোলার সমযোজী যৌগ। এবার আসো কার্বন ডাই সালফাইড। এবার দেখো সালফার থেকে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সামান্য বেশি। এই জন্য এখানে যেটা হবে বলি, এখানে হচ্ছে যে কার্বনে আসবে পার্শিয়াল নেগেটিভ, সালফারে আসবে পার্শিয়াল পজিটিভ।
এই ডান পাশের বন্ধনের জন্য কার্বনে পার্শিয়াল নেগেটিভ, সালফারে পার্শিয়াল পজিটিভ। তাহলে পজিটিভ টু নেগেটিভ, তাহলে পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ। এইবারও দেখো সমমানের দুইটা ভেক্টর পরস্পর কি অপোজিট ডিরেকশনে আছে। এবারও মিউ আর কত হবে? 0। এবারও মিউ আর 0। এবার আসে বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বেরিলিয়াম থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তাহলে এখানে হবে পজিটিভ টু নেগেটিভ, এই যে পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ। তাহলে এবারও মিউ আর 0, এবারও মিউ আর 0। তাহলে কার্বন ডাই অক্সাইড অপোলার, কার্বন ডাই সালফাইড অপোলার, বেরিলিয়াম ক্লোরাইড এটাও অপোলার, এগুলো সব অপোলার। পরে আমি ট্রিক শিখাই দিব, তুমি মিউ আর বের করা ছাড়াই কিভাবে সংক্ষেপে বের করে ফেলতে পারবে। তুমি যৌগ দিকে বলে দিতে পারবা পোলার নিকে অপোলার, বাট আগে তুমি বেসিক অনুযায়ী শিখতে থাকো। এবারে চলো BF3 টা দেখি আমরা। BF3 কেমন হবে? BF3 এটা হবে BF3 এর প্রকৃত গঠন। তাহলে বলো ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি হবে? পজিটিভ টু নেগেটিভ। তাহলে বোরন থেকে ফ্লোরিনের দিকে, এখানে হবে বোরন থেকে ফ্লোরিনের দিকে, এখানেও হবে বোরন থেকে ফ্লোরিনের দিকে, এখানেও হবে বোরন থেকে ফ্লোরিনের দিকে। এটা আচ্ছা, এবার কি হবে দেখো, এই যে দুইটা ভেক্টর আছে, এই যে এই বামের ভেক্টর ডানের ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি যাবে কোথায়? মাঝখানে। এই দুইটা ভেক্টরের লব্ধি মাঝখানে। দেন এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পরস্পর কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে, মানে এরা একে অপরকে ক্যান্সেল করে দিবে। তাহলে এখানেও তোমার লব্ধি ডাইপোল মোমেন্ট কত? 0, এখানেও 0। আচ্ছা, এবার দেখো যদি BCl3 হয়, এটারও হচ্ছে যে মিউ আর 0। BCl3 আর BF3 তো একই কথা। এবার আসো মিথেন। মিথেন দেখো, এটা হচ্ছে মিথেনের অ্যাকচুয়াল স্ট্রাকচার। তোমরা যদি দেখো মিথেনকে তোমরা কিভাবে লিখতে হবে, এটা হচ্ছে আমাদের মিথেন, বুঝছো? এই যে কালোটা হচ্ছে কার্বন, কালোটা কি কার্বন, এটা এই সাদা সাদা যেগুলো ছোট ছোট বললা এগুলো হলো হাইড্রোজেন। তোমরা মিথেন কিভাবে লিখতাম? চারদিকে চারটা হাইড্রোজেন না? ভুল, ঠিক আছে। মিথেন রিয়েলিটিতে কখনো এরকম ভাবে থাকে না। এটা হচ্ছে মিথেনের প্রকৃত গঠন। তাহলে দেখো এই যে এটা হচ্ছে কার্বন না, কার্বন, এটা হাইড্রোজেন। তাহলে দেখো হাইড্রোজেন থেকে কার্বনের কি বেশি? তড়িৎ ঋণাত্মকতা বেশি, ঠিক আছে না? তাহলে দেখো এই যে এই হাইড্রোজেন থেকে এই কার্বনের দিকে একটা ভেক্টর থাকবে, এই হাইড্রোজেন থেকে কার্বনের দিকে একটা ভেক্টর থাকবে, এই হাইড্রোজেন থেকে কার্বনের দিকে কি একটা ভেক্টর থাকবে, আবার উপরের হাইড্রোজেন থেকেও কার্বনের দিকে কি থাকবে? একটা ভেক্টর থাকবে। মোট 4টা ভেক্টর থাকবে এখানে, এরকম 4টা ভেক্টর, 4টা ভেক্টর। আর এখানে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে আরেকটা ভেক্টর। তো এটা পরীক্ষা করে যেটা দেখা যায় যে নিচের যে 3টা ভেক্টর আছে, এই 3টা ভেক্টরের লব্ধি কোন দিকে? উপরের দিকে না, উপরের দিকে। আর উপরে একটা ভেক্টর আছে, সেটা কোন দিকে? নিচের দিকে। তাহলে এই নিচের 3টা ভেক্টরের লব্ধি
আর উপরের ভেক্টর পরস্পরকে কি করে দেয়, ক্যান্সেল আউট করে দেয়। এই জন্য এটারও মিউ আর কত, 0। এই জন্য মিথেন অপোলার, এই জন্যই মিথেন অপোলার, বুঝছো? প্রকৃত কারণ হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে এইটা যদি অপোলার হয় তাহলে বলো তো কার্বন টেট্রাক্লোরাইড এটারও কি মিউ আর কত হবে, সেমই হবে, মানে 0ই হবে। মানে জাস্ট তুমি হাইড্রোজেনের জায়গায় আবার কি চিন্তা করবা, ক্লোরিন চিন্তা করবা। মিথেন এটা খাবে, এটা কি জানি? মিথেন, মিথেন খাবে এটা। মিথেন তো গ্যাস, গ্যাস কি খাবে? এটা খাবে, মানে ওটা দেখবে আর কি আপনার থেকে চাচ্ছে। ও এইটা এইটা, ও আচ্ছা, ধরো ক্যাচ, ক্যাচ কিলো 10 টাকা ইনাম। সবগুলো নবী আমাকে দিতে তারা দিয়েছে। আমি মারি নাই। তাহলে ভাই বুঝছি এটা। তাহলে এবার দেখো মিথেন বুঝলাম, কার্বন টেট্রাক্লোরাইড বুঝলাম, এবার চলো পিসিএল ফাইভটা দেখি। পিসিএল ফাইভ, পিসিএল ফাইভ দেখতে কেমন দেখো? পিসিএল ফাইভ হচ্ছে এরকম, ফসফরাসের চারপাশে 5টা ক্লোরিন, এই যে এইভাবে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে আমরা জানি ফসফরাস থেকে ক্লোরিনের তড়িৎক্রিয়াতা কত বেশি, তাহলে অ্যারো চিহ্নগুলো হবে ফসফরাস থেকে ক্লোরিনের দিকে, মানে পজিটিভ টু নেগেটিভ। এই যে ওকে, 5টা অ্যারো চিহ্ন মিলে। তো এখানে যেটা হবে দেখো, এই নিচের ভেক্টরটা উপরের ভেক্টর দিয়ে কি হয়ে যাবে, ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট হয়ে যাবে। আবার এই দুইটা ভেক্টরের লোক দিয়ে যাবে কোথায়, এই মাঝখানে। এই ভেক্টরটা আবার এই ভেক্টরটা দিয়ে কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। মানে সবগুলা ভেক্টর একে অপরকে দিয়ে কাটাকাটি, এটারও মিউ আর 0ই আসবে। এই জন্য PCl5 এরও ডাইপোল মোমেন্ট 0। তাহলে PCl5 পোলার নাকি অপোলার? অপোলার। PCl5 কি অপোলার। এরপরে আসো নেক্সট ওয়ান, এরপরে কোন एग्जांपल দিছে না, তার একটু দেখি। এটা হচ্ছে SF6। SF6 দেখো কেমন, সালফার, উপরে একটা ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন। এই এখানে একটা ফ্লোরিন থাকবে, এখানে একটা ফ্লোরিন থাকবে, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা। তাহলে এবার অ্যারোচিন কি হবে বলো? এবার অ্যারোচিন হবে সালফার থেকে কার দিকে, ফ্লোরিনের দিকে। তুমি নিজেই বলো ভাই, এই যে এই দুইটা ভেক্টর একে অপরকে ক্যান্সেল করবে, এই দুইটা ভেক্টর একে অপরকে ক্যান্সেল করবে, এই দুইটা ভেক্টর একে অপরকে ক্যান্সেল করবে, ঠিক আছে? তাহলে সবগুলো ভেক্টর একে অপরকে ক্যান্সেল করে দিবে। তাহলে এবারে মিউ আর কত, 0।
এক্সাম্পল যেটা দেখবো আমরা বুঝতে পারতেছি আজকে কোনগুলো দেখাচ্ছি যাদের একটাও আসছে জিরো আসে নাই, ঠিক আছে, মানে কি বলছে মানে জিরো নাই এরকম কিন্তু আমরা একটাও দেখিনি আজকে, সবই কি দেখলাম জিরো। লাস্ট এক্সাম্পল আসছে সেটা হচ্ছে Xenon F4 এটা last। দেখো Xenon F4 দেখতে কেমন, Xenon F4 হচ্ছে এরকম। এদিকে একটা ফ্লোরিন থাকে, এদিকে একটা, এদিকে একটা, সেটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে। তাহলে এবার এর জন্য কি হবে বলো, Xenon থেকে ফ্লোরিনের দিকে আর লোন পেয়ার গুলো কি বলছিলাম বলতো, লোন পেয়ার থাকলে লোন পেয়ার অলওয়েজ কি অ্যাওয়ে ফ্রম Xenon হবে, তাহলে এটা উপরের দিকে হবে, এটাও নিচের দিকে হবে। তাহলে এখানে দেখি বোঝা যাচ্ছে সবগুলোকে ক্যান্সেল করে দিবে, তাহলে এটা দিয়ে ক্যান্সেল, এটা দিয়ে ক্যান্সেল, এটা দিয়ে ক্যান্সেল, সবগুলা ভেক্টর পরস্পরের কাটাকাটি করে দিল, তাহলে এটারও মিউ আর আমরা পেয়ে যাব হলো। ওকে, পাশাপাশি বুঝছি এগুলা। তো আগামী ক্লাসে আমরা দেখব কোনগুলোর জিরো হবে না, ওগুলো নিয়ে আমাদের আলোচনা নেক্সট ক্লাসে হবে। তাহলে আজকে আমাদের আলোচনা এতটুকু। পুরা আজকে কি বুধবার না, পুরা সপ্তাহের পিডিএফ আমি একবারে দিয়ে দিব। পার্টি পার্টি করবানি, হ্যাঁ দেখি মানে করবো মনে হয়।